হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সৌমেন স্যার। আজকে আমি তোমাদের সাথে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি অ্যান্ড ডি এই পরীক্ষার জন্য কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করবো। আর আজকের টপিকটা হবে হচ্ছে প্রফিট অ্যান্ড লস রিলেটেডই আরো একটা টপিক, সেটা হচ্ছে ডিসকাউন্ট। কারণ তোমাদের কিন্তু সিলেবাসে ডিসকাউন্ট বলে একটা টপিক কিন্তু রয়েছে। এর আগের লাস্ট দুটো ভিডিওতে আমরা কিন্তু প্রফিট লসের চ্যাপ্টারগুলোকে ভালো করে এক্সপ্লেন করেছিলাম। সেখানে কিন্তু তোমরা বিভিন্ন কোশ্চেনগুলোকে একটু দেখে নিও, কিভাবে সলভ করা হয়েছিল, কনসেপ্ট বোঝানো হয়েছিল। সেই প্রফিট লস রিলেটেডই কিন্তু এটা টপিক। তো প্রফিট লসের সমস্ত কনসেপ্ট কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে। তো চলো দেরি না করে আমরা স্টার্ট করি। এখন ফার্স্ট যেটা বলার সেটা হচ্ছে আজকে টপিকের নাম হচ্ছে ডিসকাউন্ট, যেটা প্রফিট অ্যান্ড লস রিলেটেডই একটা টপিক। তুমি ধরে নাও এটা প্রফিট লসের থার্ড পার্ট চলছে, যদিও ডিসকাউন্টের আলাদা করে একটা মানে সিলেবাসের আন্ডারে রয়েছে একটা টপিক, ঠিক আছে, ডিসকাউন্ট বলে। তো এটা প্রফিট লসেরই একটা পার্ট বলে আমি কিন্তু এখানে থার্ড পার্ট হিসাবে এটাকে নিয়ে নিয়েছি, ঠিক আছে। স্টার্ট করছি তাহলে। প্রথমে ফার্স্ট দেখো প্রশ্ন দেখে দেওয়া হয়েছে এখানে কি সাকসেসিভ ডিসকাউন্ট। সাকসেসিভ ডিসকাউন্ট মানে কি পরপর ছাড়। পরপর কবার ছাড় দেওয়া হচ্ছে? দুবার, একবার 30%, একবার 25%। পরপর দুবার ছাড়ের একক ছাড়ের হার কত? এটা ইম্পর্টেন্ট টাইপ কোশ্চেন, বহুবার রিপিট হয়। তো এই টাইপের কোশ্চেনটাকে সলভ করতে গেলে আমরা সেই পার্সেন্টেজের চ্যাপ্টারে চলে যাব। সেখানে আমরা শিখেছিলাম এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 এর কনসেপ্ট। সেই কনসেপ্ট ইউজ করে আমরা কিন্তু এই কোশ্চেনটাকে সলভ করব। তাহলে ফর্মুলাটা যেটা বললাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। তো এই ফর্মুলা ইউজ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে যে দুবার পরপর ছাড় দিলে সিঙ্গেল ছাড়ের পার্সেন্টেজটা কত। তাহলে এক্স এর জায়গা পুট করবো আমরা কি, প্রথমে 30% তুমি ডিসকাউন্ট দিচ্ছ, তাহলে তুমি এক্স এর জায়গা পুট করবো হচ্ছে -30। যেহেতু ডিসকাউন্ট মানে হচ্ছে কমানোর সেন্স, তাই এক্স এর জায়গায় লিখলাম কি -30। ওয়াই এর জায়গায় কি লিখবো? পরেরটা 25% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে ওয়াই এর জায়গায় লিখবো হচ্ছে -25। এবার এক্স তো নেগেটিভ আর ওয়াইও নেগেটিভ, দুবারই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাহলে নেগেটিভ আর নেগেটিভ মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে নেগেটিভ নেগেটিভ কি আসবে? পজিটিভ সাইনই আসবে। তাহলে এই সাইনটা কোনো চেঞ্জ হবে না, এখানে কিন্তু পজিটিভ সাইনই আসবে। প্লাস 30 × 25/100, এটা ক্যালকুলেট করলে যেটা আসবে সেটা হচ্ছে আনসার। তাহলে এখান থেকে -30 -25 -55 প্লাস আর এখান থেকে কত আসছে? এটা 750 বাই এটা মানে 7.5। তাহলে 55 থেকে 7.5 মাইনাস করলে আসবে কত? 0.5। এটা 8 আর এখানে কত আসবে? এটা 7। 47.5 সেটা নেগেটিভে আসবে, তাহলে 47.5% ডিসকাউন্ট আছে, ঠিক আছে। নেগেটিভে এসছে মানে আমি কি বলবো? 47.5% ডিসকাউন্ট আছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে আশা করি। আচ্ছা, এই জিনিসটাকে আমরা কিন্তু ফ্র্যাকশন ইউজ করে করেও করতে পারতাম, সেটা একবার পাশে দেখিয়ে দিই। ফ্র্যাকশন ইউজ করে করা মানে হচ্ছে 30% প্রথমে তুমি ডিসকাউন্ট দিচ্ছ, তাহলে তুমি লিখবে 70/100 ইন্টু, তারপরটা তুমি কি করছো? 25% ডিসকাউন্ট দিচ্ছ, লিখবে 75/100। এবার এটাকে কাটাকুটি করবে, তাহলে ওপরে 0 আর এই 0 কাটলো, 75 আর 100 আছে, 25 দিয়ে কাটলে এখানে 3, এখানে 4 আসে, আর কিছু কাটছে না। ওপরে আসছে কত? 7 আর 3 রয়েছে 21, আর নিচে আছে কত? 40। তাহলে এই যে ফ্র্যাকশনটা এলো, সেই ফ্র্যাকশনটার লব কি আছে? ছোট আছে হরের রেসপেক্টে। তাহলে লব যেহেতু ছোট আছে, আমরা বলবো হচ্ছে এখানে ডিসকাউন্ট দেওয়া হয়েছে। লবটা যদি হরের চাইতে বড় হতো, তাহলে আমরা বলতাম এখানে পার্সেন্টেজ ইনক্রিজ করছে। কিন্তু এখানে যেহেতু লবটা ছোট এসছে হরের রেসপেক্টে, তাই কি বলবো? এখানে পার্সেন্টেজ ডিক্রিজ হচ্ছে। ডিক্রিজ হচ্ছে মানে এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। কত পার্সেন্ট ডিসকাউন্ট? তার জন্য ক্যালকুলেশন কি করতে হয়? 40 থেকে ওপরের নাম্বারটা কতটা কম সেটা দেখতে হয়। 40 থেকে ওপরের নাম্বারটা কতটা কম? 19 কম। 40 এর রেসপেক্টে 19 কম, তাহলে নিচে আসবে 40 ইন্টু হবে 100। এটা ক্যালকুলেট করলে তুমি দেখবে পেয়ে যাবে 47.5, ডিরেক্ট চলে আসবে 47.5, পেছনে পার্সেন্টেজ সাইনটা বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কোশ্চেনটাকে সলভ করতে পারি, এভাবেও করতে পারি বা এভাবেও আমরা করতে পারি। এইভাবে করার সুবিধাটা হচ্ছে যে যদি এখানে দুবার পরপর ডিসকাউন্ট না দিলে আরো একটা ডিসকাউন্ট যদি দিয়ে দিত, তাহলে আমরা এখানে একেবারে গুণটা করে দিতে পারতাম। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে
আমরা অ্যাট এ টাইম দুটো পার্সেন্টেজকে এই ফর্মুলায় বসাতে পারবো, 3 নম্বর পার্সেন্টেজটাকে বসানোর কোনো জায়গা নেই। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট কোশ্চেনে মুভ করবো, কোশ্চেন নাম্বার 1। নেক্সট কোশ্চেন নাম্বার 2 বলছে 4টে দ্রব্য কিনলে একটি দ্রব্য বিনামূল্যে পাওয়া যায়, এখানে ছাড়ের হার কত? 4টে দ্রব্য কিনলে একটা দ্রব্য বিনামূল্যে পাওয়া যায়, বাই 4 গেট 1, এখানে কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হয়েছে? দেখো সিম্পল হিসাবে আমি বলি, ধরো তুমি দোকানে গেলে, তুমি 4টে দ্রব্য কিনলে দোকানদার তোমাকে একটা দ্রব্য ফ্রি দিল, ঠিক আছে? মানে তুমি 5টা দ্রব্য বাড়িতে নিয়ে এলে, ঠিক আছে? কিন্তু তুমি দোকানে দিয়ে এলে কটার দাম? 4টের দাম তুমি দিয়ে এসছো। তাহলে 5টা দ্রব্যে তুমি একটা দ্রব্য ছাড় পেয়েছো, 5টা দ্রব্যে তুমি কি করেছো? একটা দ্রব্য ছাড় পেয়েছো। তাহলে ছাড়ের হার আমরা এইভাবে বের করব যে 5টা দ্রব্যেতে আমরা কি করেছি? একটা দ্রব্য ছাড় পেয়েছি ইন্টু 100, 20% ডিসকাউন্ট আছে এখানে, ঠিক আছে? 20% আছে হচ্ছে ডিসকাউন্ট। এবার এখানে যদি মনে হয় কিনা যে এই টাইপের কোশ্চেন দেখে তোমরা ডিরেক্ট শর্টকাট হিসাবে মনে রাখবে, তাহলে বলবো যে এখানে যে দুটো নাম্বার লেখা আছে সেই দুটো নাম্বারকে যোগ করে তুমি ডিনোমিনেটরে লেখো, আর যেটা ফ্রি পাচ্ছ সেটাকে তুমি লবে লেখো, তার সাথে গুণ করে দেওয়া হচ্ছে 100, তুমি আনসার পেয়ে যাবে। মানে যদি প্রশ্ন এরকম থাকতো বাই 3 গেট 1, এটা কত পার্সেন্ট ডিসকাউন্ট, তাহলে আমরা ডিরেক্ট লিখতাম ডিনোমিনেটরে এই দুটো নাম্বারকে যোগ করে, ডিনোমিনেটর মানে হর, এই দুটো নাম্বারকে যোগ করে লিখতাম 4, আর ওপরে লিখতাম হচ্ছে যেটা ফ্রি পাচ্ছি তার সাথে গুণ করতাম হচ্ছে একটা 100, তাহলে হয়ে যেত হচ্ছে 25% ডিসকাউন্ট। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। এবার বলছে একটি চেয়ারের চিহ্নিত মূল্যের উপর যথাক্রমে, চিহ্নিত মূল্য মানে হচ্ছে এমআরপি থেকে যথাক্রমে তুমি 40%, 25% এবং 20% পরপর 3বার ছাড় দেওয়ার পর মোট 960 টাকা ছাড় পাওয়া যায়। 960 টাকা বিক্রয় মূল্য নয়, কিন্তু ছাড় দেওয়ার পর বিক্রয় মূল্য পাই, প্রফিট লসের চ্যাপ্টার শিখেছি। কিন্তু এখানে কি বলা হয়েছে? পরপর 3বার ছাড় দেওয়ার পর মোট 960 টাকা ছাড় পাওয়া গেছে। তাহলে চেয়ারটার চিহ্নিত মূল্য কি ছিল? আমরা 100 ধরে কোশ্চেনটাকে সলভ করে দিতে পারি ইজিলি। মানে ধরে নিই এমআরপি ছিল হচ্ছে 100, এমআরপি ছিল হচ্ছে 100, এরকম ভেবে নিলাম। প্রথমে কি হয়েছে? 40% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে প্রথমে 40% এখান থেকে কমবে, 40% ডিসকাউন্ট আছে। আচ্ছা, 40% ডিসকাউন্ট যদি হয় তাহলে 100 টাকার ভ্যালু 60 টাকা হয়ে যাবে, ঠিক আছে? 40% যদি ডিসকাউন্ট হয় তাহলে 100 টাকার ভ্যালু কি হয়ে যাবে? 60 টাকা হয়ে যাবে। নেক্সট এখান থেকে আবার 25% ডিসকাউন্ট হয়ে যাবে, 60 টাকা থেকে আবার তুমি কি করছো? 25% আবার ডিসকাউন্ট দিচ্ছ, মানে কমিয়ে দিচ্ছ। এখানে 40% কমানো হয়েছে, পরেরটা 25% কমাচ্ছে। তাহলে 60 টাকার 25% কত? 60 টাকার 25% হচ্ছে 60 টাকার 4 ভাগ, মানে 15 টাকা। 25% মানে হচ্ছে কোন একটা জিনিসের 4 ভাগকে বোঝানো হয়। তাহলে 60 টাকার 4 ভাগ হচ্ছে কত? 15 টাকা। তাহলে 15 টাকা তুমি এখান থেকে ডিসকাউন্ট দাও, তাহলে 15 টাকা যদি ডিসকাউন্ট দিই তাহলে এখানে ভ্যালুটা আসবে কত? 45। 60 থেকে 15 বিয়োগ করে কত আসছে? 45। নেক্সট এখান থেকে আবার একবার ডিসকাউন্ট দেওয়া হয়েছে 20%, তাহলে এখান থেকে আরেকবার 20% ডিসকাউন্ট দেওয়া হোক। 45 এর 20% কত? 45 এর 20% হচ্ছে, ক্যালকুলেট করে দেখে নাও, 45 এর 20% 9 টাকা আসবে, 20% কত আসবে? 9 আসবে। তাহলে এখান থেকে তুমি আবার 9 টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে, তাহলে এখান থেকে যদি 9 টাকা ডিসকাউন্ট দিই তাহলে কত আসবে? 36 আসবে। এখান থেকে 9 টাকা ডিসকাউন্ট দিলে কত আসবে? 36 আসবে। এবার আমাকে বলো ওভারঅল ডিসকাউন্ট কত দেওয়া হয়েছে? ওভারঅল দেখো ডিসকাউন্ট দেওয়া হয়েছে 64 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। আর প্রশ্নে বলেছে ওভারঅল 960 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে, তাহলে আমি এখান থেকে ইউনিটারি মেথড কি বলতে পারি? যেটাই 64 সেটাই 960। জানতে চেয়েছে এমআরপি কত, ধার্য মূল্য কত, তাহলে 100 এর ইকুইভ্যালেন্ট কত আমাকে হিসাব করতে হবে। তাহলে 64 এর ইকুইভ্যালেন্ট যদি 960 হয় তাহলে 100 এর ইকুইভ্যালেন্ট কত হবে এটা হিসাব করতে হবে। তাহলে 960 বাই 64 ইন্টু 100, ঠিক আছে? 8 দিয়ে কাটি, তাহলে আসছে হচ্ছে 1500 টাকা, ঠিক আছে? তো 1500 টাকা রয়েছে অপশন সি তে, তাহলে অপশন সি হয়ে যাবে হচ্ছে রাইট আনসার। এমআরপির ভ্যালু হচ্ছে 1500 টাকা। জিনিসটা ক্লিয়ার হয়েছে? আমরা কি করলাম? এমআরপিটাকে ধরে নিলাম 100, এখান থেকে 40% ডিসকাউন্ট দিলাম, তাহলে 100 এর ভ্যালু হয়ে গেল 60,
এখান থেকে আমি আবার 25% ডিসকাউন্ট দিলাম, তাহলে 60, 25% যদি ডিসকাউন্ট দিই তাহলে 15 টাকা কমবে, এখান থেকে 15 টাকা কমে হয়ে গেল কত 45। এখান থেকে আমি আবার 20% ডিসকাউন্ট দিলাম, তাহলে 45 এর 20% হচ্ছে 9 টাকা, 9 টাকা আবার ডিসকাউন্ট হয়ে 36, ডিসকাউন্ট টোটাল দেওয়া হয়েছে কত 64। এটা হচ্ছে বিক্রয় মূল্য। এমআরপি এটা আস্তে আস্তে ছাড় দেওয়ার পর এই দামে সেল করা হয়েছে, তাহলে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত 64, সেই 64 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 960, তাই লেখা হয়েছে 64 এর ইকুইভ্যালেন্ট যদি 960 হয় তাহলে এমআরপি কত ছিল, এমআরপি আমরা 100 ধরেছিলাম, তাহলে 100 এর ইকুইভ্যালেন্ট কত ইউনিটারি মেথডে বের করলাম, আনসার এলো কত 1500। অপশন সি রাইট আনসার। চলে যাই নেক্সট কোশ্চেনে। দেখো এখানে কি বলা হচ্ছে, 2 এর পেছনে 5টা শূন্য, 2 লাখ টাকার একটা বিলের ওপর 46% ছাড় এবং পরপর 35% ও 8% এই দুটো ছাড়ের মধ্যে পার্থক্যটা কি? মানে একবার বলছে যে 2 লাখ টাকার ওপর 46% ছাড় দাও, আর একবার বলছে 2 লাখ টাকার ওপর পরপর তুমি এই দুবার ছাড় দাও, যে দুটো ছাড় আমরা পেলাম তাদের মধ্যে ডিফারেন্সটা কত? তাহলে এটাকে এইভাবে সলভ করা যেতে পারে, এটার সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসাব করে নেওয়া যেতে পারে। এখান থেকে সিঙ্গেল কত পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে সেটা আমরা হিসাব করে নিতে পারি সেই x + y + xy/100 এর ফর্মুলা দিয়ে। তাহলে এখান থেকে সিঙ্গেল কত পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে, ফর্মুলা হচ্ছে x + y + xy/100, এটা আমরা হিসাব করে নিই একটু। তাহলে -35 -8 মাইনাসে প্লাস আসবে 35 × 8/100। আচ্ছা এটা ক্যালকুলেট করলে কত আসছে, 35 আর 8 মানে 43, নেগেটিভে 43 প্লাস এটা কত আসছে 35 এর সঙ্গে 8 গুণ করো আর 100 দিয়ে ডিভাইড করো, 35 × 8, 35 × 2 মানে 70, তার সঙ্গে আরো 4, 4 × 7 = 28, 280, 280/100 মানে 2.8। ঠিক আছে, তো ক্যালকুলেট করলে এখান থেকে কত আসছে 43 থেকে 2.8 মাইনাস মানে 0.2, 3 হয়ে যাবে 40.2, তাহলে 40.2% নেগেটিভে আছে, এত পার্সেন্ট ডিসকাউন্ট আছে। এত পার্সেন্ট কি আছে, ডিসকাউন্ট আছে। এবার একটা 46% ডিসকাউন্ট আর একটা 40.2% ডিসকাউন্ট, তাহলে দুটোর মধ্যে এখানেই আমরা ডিফারেন্সটাকে নিয়ে নিই। দুটোর মধ্যে ডিফারেন্স কত 5.8, তাহলে 5.8% এর ডিফারেন্স, যেটা আমাকে হিসাব করতে হবে কার উপর 2 লাখ টাকার উপর। তাহলে আমি এখানে ডিফারেন্স দেখতে পাচ্ছি কত 46 আর 40.2% এর মধ্যে যে ডিফারেন্সটা, 46% আর 40.2% এর মধ্যে যে ডিফারেন্সটা, সেই ডিফারেন্সটা হচ্ছে 5.8% এর। তাহলে আমাকে হিসাব করতে হবে 2 লাখ টাকার 5.8% কত। ঠিক আছে, তাহলে দুটো করে শূন্য কাটি, আর একটা শূন্য কাটি, ডেসিমেলটাকে তুলে দিই, তাহলে দুটো শূন্য পেছনে যাবে আর 58 ডবল চলে আসবে, তাহলে 11600 আনসার অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। আচ্ছা কি করা হলো আর একবার, এখানে দুটো পরপর ছাড় দেওয়া হয়েছে, তার সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসাব করে বার করা হচ্ছে ফার্স্ট কোশ্চেনের মতো 40.2% ডিসকাউন্ট, আর এখানে একটা সিঙ্গেল ডিসকাউন্ট দেওয়া হয়েছিল 46। জানতে চেয়েছে দুটো ছাড়ের মধ্যে পার্থক্য কত, তো পার্থক্যটাকে আমরা এখানেই নিয়ে নিলাম, পার্থক্যটা হচ্ছে 5.8% এর, তো 2 লাখ টাকার 5.8% কত হিসাব করলাম 11,600 টাকা হয়ে গেল আনসার। আচ্ছা নেক্সট কোশ্চেনে আসি। আচ্ছা নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে দেখো, বলছে যে একটা কোম্পানি নিম্নলিখিত ছাড়গুলো দেয়, ছাড়গুলো কি কি, এখানে 3টে ছাড় দেখো দেওয়া হয়েছে 1 2 3 করে। ফার্স্ট ছাড় দেওয়া হচ্ছে এইরকম ভাবে পরপর দুবার, একবার 25%, একবার 5% ছাড়। ঠিক আছে, পরপর ছাড় দেওয়া হচ্ছে। সেকেন্ড ছাড়টা যেটা দেওয়া হচ্ছে মানে সেকেন্ড কন্ডিশনে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একবার 20%, একবার 10% ছাড়। মানে দেখে মনে হচ্ছে যেন 30% এখানেও আছে, এখানেও 30% আছে, পরে 3 নম্বর ছাড়টাও যেন 30% দেখে মনে হচ্ছে এরকম। তো এখানে বলছে যে কোন অফারটি একজন গ্রাহকের জন্য মানে একজন কাস্টমারের জন্য লাভজনক, একজন কাস্টমার কোনটাকে লাভ হিসাবে দেখবে, সে যেখান থেকে ম্যাক্সিমাম ছাড় পাবে। তাহলে আমাকে দেখতে হবে এই 3টে ছাড়ের মধ্যে কোত্থেকে সে ম্যাক্সিমাম ছাড় পায়। ঠিক আছে, এই 3টে ছাড়ের মধ্যে কোত্থেকে ম্যাক্সিমাম ছাড় পায়। এবার ছাড়ের দুটো পার্সেন্টেজ দেওয়া থাকলে সেখান থেকে আমরা সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ তো বের করেছি। আজকের ভিডিওতে আমরা দুখানা কোশ্চেন এমন করেছি যেখানে আমরা দুটো পার্সেন্টেজ থেকে সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ হিসাব করা যাচ্ছে। তো এখানেও আমরা সেই দুটো পার্সেন্টেজ থেকে সিঙ্গেল ডিসকাউন্ট পার্সেন্টেজ ক্যালকুলেট করে আমরা দেখে নিতে পারি যে কোন জায়গায় বেশি ছাড় পাওয়া যাচ্ছে, সেটা হয়ে যাবে আনসার। কিন্তু এরকম না করে তোমরা দেখো এখানে দুটোতেই দেখো যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোকে যোগ করে প্রত্যেকটাতেই কত আসে 30 করে আসে। যদি এরকম টাইপের কোশ্চেন পাও যে কোন জায়গা বেশি ছাড় আছে কিন্তু সব জায়গাতেই দেখো
যোগ করলে কি আসছে 30 আসছে। যদি এরকম কোশ্চেন পাও তাহলে তুমি কি করবে, এই দুটো নাম্বারকে গুণ করবে, এই দুটো নাম্বারকে গুণ করবে, এই দুটো নাম্বারকে গুণ করবে। আচ্ছা, গুণ করলে কত আসছে 125, নর্মাল গুণ, ঠিক আছে, পার্সেন্টেজের কথা ভুলে যাও। এই দুটো নাম্বারকে গুণ করলে আসছে কত 125। নেক্সট এই দুটো নাম্বারকে গুণ করলে আসছে কত 200। নেক্সট এই দুটো নাম্বারকে গুণ করলে আসছে কত, এই দুটো নাম্বারকে গুণ করলে আসছে 22, 22 ইন্টু 8, 8 দুগুণে 16, 176, নর্মাল গুণ করা হলো, ঠিক আছে। এবার ম্যাক্সিমাম ছাড় কোথায় পাবে জানো, ম্যাক্সিমাম ছাড় সেই জায়গায় পাবে যেই জায়গায় এই তিনটে গুণফলের মধ্যে ছোট ভ্যালু আছে। ছোট ভ্যালু কোথায় আছে, এখানে ছোট ভ্যালু আছে, তাহলে এই জায়গায় এসে ম্যাক্সিমাম ছাড়টা পাবে। হিসাব করে দেখে নিতে পারো, তোমাদের তো দুখানা আজকে এই ভিডিওতে দুখানা জিনিস দেখানো হয়েছে, x + y + x হবে 100 দিয়ে, তোমরা আলাদা আলাদা করে ক্যালকুলেট করে দেখে নিতে পারো যে এই জায়গায় তার ম্যাক্সিমাম ছাড়টা আসবে। তাহলে ট্রিক্সটা কি বললাম, ট্রিক্সটা বললাম কিনা যে যদি দুটো সংখ্যা দিয়ে দেওয়া আছে তাদের মধ্যে যোগফলটা কি হয়, সেম হয়, এখানেও 30 যোগফল, এখানেও 30 যোগফল, এখানেও 30 যোগফল, তাহলে আমরা কি করে নেবো, সিম্পলি এই দুটো নাম্বারকে গুণ করে মাথায় লিখবো, এই দুটো নাম্বারকে গুণ করে লিখবো, এই দুটো নাম্বারকে গুণ করে লিখবো। গুণফল যেটা ছোট হবে সেই জায়গায় ম্যাক্সিমাম ছাড় পাওয়া যাবে। তাহলে গুণফল এই জায়গায় ছোট, তাহলে ম্যাক্সিমাম ছাড় আছে হচ্ছে এই 1 নাম্বারটাতে। তাহলে 1 নাম্বার মানে এখানে অপশন ডি এরটা হয়ে যাবে রাইট আনসার। অপশন ডি তে রয়েছে হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে আসা যাক, পরের কোশ্চেন। এখানে বলছে একটা দ্রব্যের চিহ্নিত মূল্য এমআরপি দিয়ে দিয়েছে 1500 টাকা। একজন দোকানদার চিহ্নিত মূল্যের ওপর 20% ছাড় দিয়ে এটি বিক্রি করে, 20% ছাড় দিয়ে সেল করলো। যদি দ্রব্যটি 991 টাকায় ক্রয় করা হয়, ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 991, তাহলে তার লাভ কত টাকা হয়েছে, লাভ কত পার্সেন্ট না লাভ কত টাকা হয়েছে। তাহলে আমরা কি করব, চিহ্নিত মূল্য থেকে ডিসকাউন্টটাকে সরাবো, ডিসকাউন্টটাকে সরালে আমরা পাবো হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য। তাহলে এমআরপি থেকে যখন আমরা ডিসকাউন্টটাকে মাইনাস করি পাওয়া যায় হচ্ছে বিক্রয় মূল্য। আর এখানে কত টাকায় কেনা হয়েছে ক্রয় মূল্যটা জানা আছে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের ডিফারেন্সটাই হয়ে যাবে লাভ। তাহলে 1500 টাকার উপর 20% ছাড় আগে দিয়ে দিই, তাহলে 1500 টাকা এটা হচ্ছে এমআরপি, তার উপর 20% যদি ছাড় দিই তাহলে ডিরেক্ট যদি বিক্রয় মূল্য পেতে চাই তাহলে আমরা 80/100 দিয়ে গুণ করবো, মানে 1200 টাকা হয়ে যাবে। 1200 টাকা হচ্ছে সেলিং প্রাইস, এসপি পাশে লিখলাম। আর সিপি তো প্রশ্নে দেওয়াই আছে, সিপি হচ্ছে 991, তাহলে মাইনাস করলেই পেয়ে যাবে হচ্ছে কত টাকা লাভ হচ্ছে। তাহলে মাইনাস করে নাও, এটা কত আসছে 9090, মানে এটা হয়ে যাবে আনসার 209। ঠিক আছে, এটা সিম্পল কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, একটি দ্রব্যের মূল্য, মূল্য মানে কিন্তু ক্রয় মূল্য, এটা সিপি। যখনই তোমাকে প্রশ্নকে দেওয়া হবে একটি দ্রব্যের মূল্য, মূল্য মানে তোমরা কিন্তু ক্রয় মূল্যকেই বুঝবে, বিক্রয় মূল্য না। একটি দ্রব্যের মূল্য হচ্ছে 450 টাকা, ব্যবসায়ী এটিকে 630 টাকায় চিহ্নিত করে, এমআরপি দিয়ে দিয়েছে 630, এটা হচ্ছে এমআরপি। এমআরপি 630 টাকা, বলছে চিহ্নিত মূল্যের উপর 12.5% ছাড় দিয়ে যদি বিক্রি করা হয় তার লাভের হার কত। দেখো আগের প্রশ্ন আর এই প্রশ্নটা কিন্তু সেম, আগের প্রশ্নে কত টাকা লাভ হচ্ছিল জানতে চেয়েছে, আর এই প্রশ্নে কত পার্সেন্ট লাভ হয়েছে সেটা জানতে চাইছে, মানে লাভের হার জানতে চাইছে। তো লাভের হার জানবার জন্য আমাদের দুটো জিনিসের প্রয়োজন, একটা হচ্ছে ক্রয় মূল্য যেটা প্রশ্নের মধ্যেই দেওয়া, আর একটা হচ্ছে বিক্রয় মূল্য যেটা আমরা এখান থেকে বের করব এমআরপি থেকে এত % ছাড় দিয়ে। ঠিক আছে, তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য যখনই আমি পেয়ে যাব তখনই লাভের হারটা আমরা বের করতে পারবো। তাহলে চলো আগে, আচ্ছা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এক্সাক্ট ভ্যালু নিয়ে কাজ না করে যদি আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে কাজ করি তাতেও তো আনসার একই আসবে, লাভের হারে কোনো চেঞ্জ হবে না। যদি আমরা ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের এক্সাক্ট ভ্যালু নিয়ে কাজ না করে যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত নিয়ে কাজ করি তাতেও কিন্তু লাভের হারে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না। তাহলে এক কাজ করি, একদিকে আমি লিখি হচ্ছে সিপিটাকে, সিপিটা আছে হচ্ছে কত 450, আর একদিকে লিখবো হচ্ছে এসপিটাকে। এবার এসপিটা তো আমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। আচ্ছা 12.5%-এর একটা ফ্র্যাকশন ভ্যালু আছে, 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু দেখো পার্সেন্টেজের চ্যাপ্টারে শেখানো হয়েছে ফ্র্যাকশন ভ্যালু কি করে বের করতে হয়, তাও আজকে একবার এই ভিডিওতে 12.5%, 12.5%। ঠিক আছে, পার্সেন্টেজ উঠে গেলে নিচে আসে হচ্ছে 100, পার্সেন্টেজ উঠে গেলে নিচে আসে কত 100, ডেসিমেলটা তুললাম নিচে আরো একটা জিরো এলো, 125 আর 1000 যদি তুমি কাটাকুটি করো পাবে হচ্ছে 1/8, তার মানে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8। 12.5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, 12.5% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে মানে 1/8 অংশ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাহলে ডিসকাউন্ট
দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 7/8 1/8 যদি ডিসকাউন্ট দেওয়া হয় তাহলে ডিসকাউন্ট দেওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 7/8। তাহলে আমি 630 টাকার যদি 7/8 ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাবো হচ্ছে সেলিং প্রাইসটা। 1/8 ক্যালকুলেট করলে তুমি পাবে হচ্ছে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর যদি আমরা 7/8 মানে 1 থেকে 1/8 বিয়োগ করে কত হয় 7/8, সেই 7/8 যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পেয়ে যাবো হচ্ছে বিক্রয় মূল্য। এবার দেখো এই 8 আর 630 কাটাকুটি হচ্ছে না, মানে 2 দিয়ে কাটছে, তারপরে এই পুরো 8টা কিন্তু কাটবে না। তার জন্যই আমি কিন্তু এখানে সিপি আর এসপি রেশিও নিয়ে কাজ করব। তাহলে সুবিধাটা কি হবে দেখো, এখানে একটা করে 0 আমি ক্যান্সেল করব। 45 আর 63 এরা 9 দিয়ে কাটবে, 9 দিয়ে কাটলে এটা হয়ে যাবে কত 5, 7 9 63। আচ্ছা নিচের 8টা আমি এপাশে গুণ করে দেবো, মানে দুপাশেই 8 দিয়ে গুণ, এপাশেও 8 দিয়ে গুণ, ওপাশেও 8 দিয়ে গুণ। এপাশে 8 দিয়ে গুণ করলে হয়ে যাবে কত 40, আর ওপাশে 8 দিয়ে গুণ করলে এই 8টা কেটে যাবে, 7 7 49 হয়ে যাবে। তাহলে আমি কি পেলাম, সিপি আর এসপির রেশিওটা পেলাম, অনুপাত পেলাম। এই অনুপাত থেকে আমরা লাভের হার বের করব। তো লাভের হার বের করতে আমাদের কিসের প্রয়োজন, কত টাকা প্রফিট হচ্ছে, এখানে 9 ইউনিট প্রফিট হচ্ছে। লাভের হার নিচে আসবে হচ্ছে একটা 40 হচ্ছে ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে। তাহলে 0-র সাথে 0 কাটো, এটা 2, এটা হচ্ছে 5, 5 9 45, 45কে 2 দিয়ে ভাগ, মানে 22.5 হচ্ছে আনসার। 22.5% কি হবে, প্রফিট হবে। 22.5 রয়েছে অপশানে, 22.5 অপশন সিতে রয়েছে, 22.5% প্রফিট হবে। দেখো এটাকে ক্যালকুলেট করে ডেসিমেলে কনভার্ট করার কোনো প্রয়োজন ছিল না। যদি এটাকে ক্যালকুলেট করে ডেসিমেল বা পয়েন্ট নিয়ে আসতাম তাহলে তোমার এই ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়ে যেত। তো দরকার নেই, আমরা এভাবে রেশিও করে নিই, রেশিও করে নিয়েও আমরা কিন্তু লাভের হার হিসাব করতে পারি। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের। চলে যাব নেক্সট কোশ্চেনে। একজন দোকানদার পণ্যের চিহ্নিত মূল্যের ওপর 37% ছাড় দিয়েও 20% লাভ করে। বলছে এমআরপি থেকে 37% ডিসকাউন্ট দেওয়ার পরেও তার নাকি 20% প্রফিট হচ্ছে। যদি তিনি একটি জিনিস বিক্রি করে এত টাকা, মানে সেলিং প্রাইসটা দিয়ে দিয়েছে এত টাকা। আচ্ছা না, এখানে বলছে যে যদি তিনি একটি জিনিস বিক্রি করে এত টাকা লাভ করেন, এটা হচ্ছে লাভের পরিমাণ। বিক্রি করে এত টাকা না, ঠিক আছে, বিক্রি করে এত টাকা লাভ করেন, তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্যটা জানতে চাইছে। তাহলে এটা বিক্রয় মূল্য নয় নিশ্চয়ই, এটা হচ্ছে লাভের পরিমাণ। লাভটা হচ্ছে 3080 টাকা, তাহলে দ্রব্যটার বিক্রয় মূল্যটা কি ছিল। বলা হয়েছে যে একটা দ্রব্য এমআরপি যা, স্ট্রাকচারটা একবার দেখিয়ে দিই। এমআরপি যা এখান থেকে 37% ছাড় দেওয়া হচ্ছে, এটা 37% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, নিচের দিকে আরো দিলাম, মানে তুমি বুঝে নিও এখানে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ডিসকাউন্ট দেওয়ার পর পাওয়া যায় সেলিং প্রাইস। আর কস্ট প্রাইস এখানে রয়েছে, কস্ট প্রাইসের উপর সেলিং প্রাইসটা এখানে কত পার্সেন্ট বলেছে প্রফিট, 20% প্রফিট। তাহলে কস্ট প্রাইস মানে সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে 20% বেশি ছিল, তাই 20% প্রফিট হয়েছে। এবার 3080 টাকাটা কি বলেছে, লাভের পরিমাণ, মানে লাভের পরিমাণ মানে এই 20% মানে 3080, তাই না। 20% মানেই কিন্তু 3080। বার করতে বলেছে যে বিক্রয় মূল্য কত হবে। দেখো আমাদের এমআরপি তে ঢোকার কোনো প্রয়োজনই নেই। তুমি যদি এইখানে ভাবো যে সিপি যদি 100 হয়, ভালো করে শুনবে, সিপি যদি 100 হয় তার রেসপেক্টে 20% প্রফিট করলে এসপিটা কত হয়, 120 হয়। এসপিটা কত হয়, 120 হয়। এমআরপি কত দেখার দরকারও নেই। এখানে লাভের পরিমাণ দেখতে পাচ্ছি 20 টাকা বা 20 ইউনিট, ভাবো এটাতে 100 টাকা নাও হতে পারে, 100 ইউনিট ধরা হয়েছে এটা, আর এটা হচ্ছে 120 ইউনিট। তাহলে লাভের পরিমাণ হচ্ছে 20 ইউনিট, আর এখানে লাভটা কত বলেছে 3080 টাকা। তাহলে কি বলবো, যে যেটাই 20 ইউনিট সেটাই 3080 টাকা। জানতে চাইছে যে দ্রব্যটার বিক্রয় মূল্য কত হবে। বিক্রয় মূল্যটাকে আমরা 120 ইউনিট ভেবেছি, তাহলে 120 ইউনিটের মান চাই। তাহলে 20 ইউনিট লাভ, সে 20 ইউনিটের মান হচ্ছে 3080। তাহলে 120 ইউনিটের মান কত বের করতে হবে। 120 ইউনিট মানে হচ্ছে এই 20-র কগুণ, 6 গুণ দেওয়া আছে, তাহলে ওদিকে আমরা 6 গুণ করে লিখে দেবো। তাহলে 6 গুণ করে দিই, 0 6 8 48, 6 3 6 18, তাহলে 18,480 টাকা। 18,480 টাকা, অপশন বি রাইট আনসার, অপশন বি। ঠিক আছে, এমআরপি তে ঢোকার কোনো প্রয়োজন নেই, তুমি স্ট্রাকচারটা আঁকলেই বুঝতে পারবে। কখনো একটা কোশ্চেনকে দেখে আমরা কিন্তু এট এ টাইম মানে চোখের আন্দাজে এইভাবে কিন্তু হিসাব করবো না, করবো কিভাবে, একটা স্ট্রাকচার এঁকে নেবো, তাহলে আমাদের পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কোন জায়গা থেকে কোন জায়গার রিলেশন গুলো দেওয়া আছে। সিপি আর এসপি রেশিও আমরা জানি 100 120, সেখান থেকে আমরা কিন্তু লাভ পেয়ে যাবো 20 ইউনিটের মান প্রশ্নে দেওয়া আছে কত 3080। বিক্রয় মূল্য চেয়েছে, তাহলে এমআরপি তে ঢোকার কোনো প্রয়োজনই নেই। ক্লিয়ার হয়েছে আশা করি, 37%-এর কোনো প্রয়োজন ছিল না। নেক্সট,
একটি দ্রব্যের চিহ্নিত মূল্য হলো 660 টাকা। একজন দোকানদার 20% ছাড় দেওয়ার পরেও 10% লাভ পায়। দেখো আগের মতন ল্যাঙ্গুয়েজটা দেওয়া হয়েছে, আগের প্রশ্নটা যেমন ছিল দোকানদার 37% ডিসকাউন্ট দিয়ে 20% প্রফিট পাচ্ছে, আর এখানে কি বলেছে দোকানদার 20% ছাড় দিয়ে 10% লাভ পাচ্ছে। যদি সে এটি 470 টাকায় বিক্রি করে, যদি হতো 470 টাকায় বিক্রি, তাহলে তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হতো? আপ টু 2 ডেসিমেল প্লেস পর্যন্ত এখানে আনসার বের করতে বলেছে। তাহলে আগে এক কাজ করি, দেখো 470 টাকাটা বলেছে বিক্রয় মূল্য, তাহলে আমাদের ক্রয় মূল্যটা দরকার। ক্রয় মূল্য কত? এবার ক্রয় মূল্য বের করতে আমাদের এই ইনফরমেশন, এটা আর এটা কাজে লাগবে। ঠিক আছে, স্ট্রাকচারটা এইরকম, এমআরপি আগের মতো, এমআরপি থেকে ডিসকাউন্ট দেওয়া হয়েছে কত? 20%। ডিসকাউন্ট দেওয়ার পর যে প্রাইসটা পাওয়া গেছে সেটা হচ্ছে অ্যাকচুয়াল এসপি, মানে অরিজিনাল এসপি হচ্ছে এইটা। এবার এই ভ্যালুটা সিপি রেসপেক্টে 10% বেশি ছিল, তাই 10% প্রফিট এসছে। সিপির রেসপেক্টে 10% বেশি ছিল বলে আমি সিপির দিক থেকে অ্যারোটা দেখিয়েছি, ওদিকে 10% কি এসছে? বেশি এসছে, তাই 10% প্রফিট। এমআরপি দিয়ে দিয়েছে 660, এমআরপি দিয়ে দিয়েছে 660 টাকা। এবার এখান থেকে আমি এই পার্সেন্টেজটাকে কাজে লাগালে এইটা পাবো, আর এটার সাথে এই পার্সেন্টেজকে কাজে লাগালে আমরা সিপিটা পেয়ে যাবো, তাহলে সিপি পেয়ে গেলাম। আর প্রশ্নের মধ্যে এসপি দেওয়া আছে, যদি এত টাকায় সেল করা হতো, তাহলে এসপিও দেওয়া আছে, তাহলে এটা সিপি আর এটা এসপি, তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? লাভ বা ক্ষতির হার বের করতে পারবো। তাহলে আগে সিপিটাকে বের করি। দেখো সিপি বের করার জন্য ডিরেক্ট ক্যালকুলেশন, আমি 660 টাকা থেকে যদি এইখানে আসতে চাই, তাহলে 20% কি হবে? ছাড় হবে, তাহলে 660 ইন্টু 80/100, কোন ভ্যালুটা পেলাম? এই ভ্যালুটা পেলাম। এবার এখান থেকে আমি আবার কি করব? এই নিচের দিকে নামবো, তবে আমি পাবো হচ্ছে সিপি। কিন্তু এখানে 10% যে বলেছে বাড়াতে হবে, 10% বাড়াতে হবে কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে বাড়াতে হবে 10%। এবার তোমরা কিন্তু এক্সট্রা ভাববে না যে তাহলে এই দিক থেকে এই দিকে আসতে গেলে 10% কমাতে হবে, এমন কিন্তু না যে আমরা এখানে 90/100 দিয়ে গুণ করে দিলাম 10% কমে যাবে, এমন না। ভগ্নাংশটাকে উল্টাতে হবে। তুমি যদি এদিক থেকে এদিকে আসতে, তাহলে তুমি কি করতে? এদিক থেকে এদিকে আসলে 10% প্রফিটের জন্য আমরা 110/100 লিখতাম, কিন্তু আমরা উল্টো দিকে আসছি বলে 100 উপরে চলে যাবে, 110 নিচে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এটা সিম্পলি ক্যালকুলেশন করা যাচ্ছে, তাহলে ক্যালকুলেশন করে নেওয়া যাক। এটা 6 48, 480 টাকা। তাহলে 480 টাকা হচ্ছে ক্রয় মূল্য সিপি, আর বিক্রয় মূল্য প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 470। 10 টাকা লস হয়ে যাচ্ছে, তাহলে লস পার্সেন্টেজ আমরা হিসাব করব। তাহলে 10 টাকা লস কার সাপেক্ষে হিসাব হবে? ক্রয় মূল্যের সাপেক্ষে, মানে 480 সাপেক্ষে, তার সাথে গুণ হয়ে যাবে হচ্ছে 100। তাহলে ক্যালকুলেট করলে কত আসছে? 0-র সাথে 0 কাটছে, এটা তুমি 4 দিয়ে কাটো, 4 দিয়ে 4 12 48, 25, 25/12, 25/12 মানে ওই 2.08। 25কে 12 দিয়ে ভাগ করলে 2.08% কি হয়ে যাবে? লস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ডিসকাউন্টের কোশ্চেনগুলো এরকম টাইপেরই হয়। নেক্সট বলছে একটি দ্রব্যকে তার ক্রয় মূল্যের 27% ওপরে চিহ্নিত করা হয়, মানে এটা বলেছে যে সিপি যা হবে, দ্রব্যটার সিপি যা হবে তার থেকে 27% দাম বাড়িয়ে এমআরপিটাকে লিখে রাখা হবে। ঠিক আছে, সিপি যা হবে তার থেকে 27% দাম বাড়িয়ে এমআরপিটাকে লিখে রাখা হবে। এবার এখান থেকে সে X% ডিসকাউন্ট দিচ্ছে, X% দাম কমাচ্ছে। কমানোর পর যে প্রাইসটা আসবে সেটা হচ্ছে সেলিং প্রাইস, কমানোর পর যে প্রাইসটা আসবে সেই প্রাইসটা কি? সেলিং প্রাইস। এবার সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে 6.68% বেশি ছিল, সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে 6.68% কি ছিল? বেশি ছিল, তাই প্রফিট হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে? এক্স এর ভ্যালু বের করতে হবে, যে 27% দাম বাড়িয়ে কত পার্সেন্ট কমালে এত পার্সেন্ট প্রফিট হয়। তাহলে সিম্পলি আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে এইটা, a + b
প্লাস এ বি বাই 100, আর তার রেজাল্টটা যেটা আসবে সেই রেজাল্টটা 6.68 আসা চাই। প্রফিট যেহেতু বলেছে পজিটিভে 6.68 আসা চাই। এর জায়গায় কি পুট করবো, 27% দাম বাড়ানো হচ্ছে, তাহলে প্লাস 27। বি এর জায়গায় কি পুট করবো, এক্স, মাইনাসে এক্স, কিন্তু মাইনাসে এক্স না লিখে আমি এখানে এক্স এর ভ্যালু তো এই চারটের মধ্যে কোনো না কোনো একটা হবে, তো অপশন চেক করা যাক। ঠিক আছে, অপশন চেক করে করে আমি জিনিসটাকে সলভ করছি। মনে করো আমি 20% নিয়ে যদি কাজ করি, অপশন এ 20%, তাহলে বি এর জায়গায় যদি আমরা 20 বসাই, এখানে -20 আসবে। তারপর এই যে সাইনটা হবে সেই সাইনটা প্লাস নাকি মাইনাস হবে সেটা বুঝবো কিভাবে? এ হচ্ছে পজিটিভ আর বি হচ্ছে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ মানে প্লাস মাইনাসে মাইনাস সাইন আসবে, তাহলে এই সাইনটা আসবে -27 × 20/100। এটা ক্যালকুলেট করে যদি আমার এই রেজাল্টটা চলে আসে তাহলে অপশন এটা কারেক্ট, আর যদি না আসে তাহলে আমাকে আবার অন্য অপশন নিয়ে কাজ করতে হবে। তাহলে 27 থেকে 20 বিয়োগ করলে হয় 7, সেখান থেকে মাইনাস হচ্ছে আরো কত 5.4, তাহলে 27 থেকে 5.4 মাইনাস করলে কখনো 6.68 তো আসবে না, তাহলে 20% আনসার তো হবে না, অপশন এ হবে না। তো অপশন এর পর একটা ইন্টিগ্রাল ভ্যালু নিয়ে নাও, সি এরটা নিয়ে নাও 16। যদি আমরা সি নিয়ে কাজ করি তাহলে এখানে আমি মুছে করছি, এটাকে মুছি, যদি সি কে নিয়ে কাজ করা হয় 16, তাহলে এখানে আসবে 16, এখানে আসবে 16। এবার ক্যালকুলেট করে দেখা যাক কত আসছে। 27 থেকে 16 বিয়োগ করলে হয় কত 11, 11 থেকে মাইনাস হবে কত 27 আর 16 গুণফল কত, দেখো 27 আর 16 গুণফলে 6 7 42 2 আসবে শেষে, আর ডেসিমেল 2 ঘর এগিয়ে থাকবে। যখন তুমি 11 থেকে সেই নাম্বারটা বিয়োগ করবে শেষে কিন্তু 8 আসবে, তাহলে 27 আর 16 কে গুণ করে নাও। 27 আর 16 গুণফল কত, 27 আর 16, 7 16 112, 16 দুগুণে 32, 32 আর 11 43, আর ডেসিমেল যাবে হচ্ছে কোন জায়গায়, এই জায়গায়, মানে 4.32, তাহলে 4.32 এখান থেকে কি হবে মাইনাস হবে, 4.32 মাইনাস হলেই চলে আসবে 6.6, এইটা আসছে দেখো। ঠিক আছে, তাহলে যে অপশনটাকে নিয়ে কাজ করেছে সেই অপশনটা কারেক্ট অপশন, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, এভাবে তুমি অপশন চেক করো, অপশন চেক করলে তোমরা আনসার গুলো পেয়ে যাবে। আর যদি অপশন চেক যদি মনে করো কিনা যে না করবো না, তাহলে এখানে তুমি বি এর জায়গা -x লিখে একটা ইকুয়েশন তৈরি হবে, সেই ইকুয়েশনটাকে সলভ করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন তৈরি করার থেকে অপশন টেস্ট করে দেওয়াটা বেটার। নেক্সট কোশ্চেনে আসি। বলছে রমেশ চিহ্নিত মূল্যের 25% ছাড়ে একটি মোবাইল ফোন কিনেছে, 25% ছাড় দিয়ে মোবাইল ফোনটা কিনেছে। যদি তিনি এটি 33% ছাড়ে কিনতো, মানে আরো যদি ছাড়ে কিনতো, তাহলে সে এত টাকা সঞ্চয় করতে পারতো। তাহলে 25% ছাড়ে সে কিনেছে, যদি 33% ছাড়ে কিনতো, মানে যদি আরো 8% বেশি ছাড় পেত, তাহলে সে এত টাকা সঞ্চয় করতে পারত। রমেশ কত দামে মোবাইল ফোনটা কিনেছিল? দেখো এখানে ভুল কোথায় হবে, এখানে 8% মানে সবাই লিখবে হচ্ছে 640, লিখে সবসময় না 100% মানে বের করতে যাবে, তো 100% মানে বের করলেই অঙ্কটা হয়ে গেল ভুল। কেন ভুল? কারণ 100% মানে বের করলে তুমি যে ভ্যালুটা পাবে সেই ভ্যালুটা হচ্ছে মোবাইল ফোনটার চিহ্নিত মূল্য, এমআরপি। 8%টা পেয়েছি কোত্থেকে? এটা একটা ছাড়, এটা একটা ছাড়, দুটো ছাড়ের ডিফারেন্স। ছাড় কার সাপেক্ষে দেওয়া হয়? এমআরপির সাপেক্ষে। তাহলে এই ভ্যালুটা হচ্ছে ছাড়ের ডিফারেন্স। তাহলে যখন আমরা 100% মানে বের করব, তখন আমরা এই ছাড়টা যেখান থেকে দেওয়া হয়েছে এমআরপির ভ্যালুটা পাবো। মোবাইল ফোনটা কত দামে কিনেছিল সেই ভ্যালুটা পাবো না। তাহলে কত দামে কিনেছিল সেই ভ্যালুটা পেতে তোমরা কি করবে, এই যে 25% প্রথমে ছাড়ের মোবাইল ফোনটা কিনেছিল বলে দিয়েছে ইনফরমেশনে, তাহলে তুমি 75% মানে বের করবে। 75% মানে বের করলে তুমি তাহলে আনসারটা পাবে। ভুলটা এই জায়গায় হবে যে 8% মানে 640, 100% মানে কত বের করে ফেলবে, অপশন খোঁজার চেষ্টা করবে, সেই অপশনটাও থাকবে প্রশ্নে। তো এখানে জানতে চাইছে যে কত দামে মোবাইল ফোনটা কিনেছিল, তাহলে কিনেছিল হচ্ছে 75% দামে, যেহেতু 25% ছাড় দিয়ে মোবাইল ফোনটা কেনা হয়েছিল। আর এটা হচ্ছে কন্ডিশনাল কেস, বলেছে যদি কিনতো, আদৌ কিনেনি, যদি 33% ছাড়ে কিনতো তাহলে তার এত টাকা সঞ্চয় হতো। বুঝে গেছে? কিনেছিল কিন্তু 25% ছাড়ে।
তাহলে 75%-এর ভ্যালু আমরা হিসাব করবো। তাহলে 640/8 ইন্টু 75 কত আছে? এটা কাটলে 80, ৫০ 40, সাথে 4, 27 56 আর 4 60, তাহলে 6000 টাকা। তাহলে 6000 টাকা হয়ে যাবে আনসার। তাহলে অপশন বি এরটা হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার আশা করি। নেক্সট কোশ্চেনে আসা যাক। এখানে কি বলা হচ্ছে, বলছে একজন ব্যবসায়ী একটি দ্রব্যের চিহ্নিত মূল্যের ওপর 10% ছাড় দেওয়ার পর বিক্রি করে আর তাতে 25% লাভ করে। যদি তিনি ওই দ্রব্যটির একই চিহ্নিত মূল্যে 22% ছাড় দিতেন তাহলে তার কত শতাংশ প্রফিট হতো? এখানে কি বলা হচ্ছে আরো একবার, বলছে চিহ্নিত মূল্য যা ছিল, এমআরপি যা ছিল, সেখান থেকে 10% ছাড় দেওয়া হয়েছে। মানে তুমি ধরে নাও 90%-এ সেল করা হয়েছে। 100% যদি হয় এমআরপি, তাহলে সেখান থেকে 10% ছাড় দেওয়া হয়েছে, মানে কি 90%-এ সেল করা হয়েছে। আর 90%-এ সেল করার জন্য তার 25% কি হয়ে গেছে? প্রফিট হয়ে গেছে। মানে তুমি এরকম ভাবতে পারো যে দ্রব্যটার যদি এমআরপি 100 টাকাই তুমি ধরে নাও, চলো 100 টাকা যদি হয়, তাহলে 10% ছাড় দেওয়া মানে 90 টাকায় দ্রব্যটাকে সেল করা হয়েছে। আর 90 টাকায় সেল করে কি হয়ে গেছে? 25% লাভ হয়ে গেছে। আমি লিখছি এখানে সেলিং প্রাইস যখন 90, তখন প্রফিট পার্সেন্টেজটা হয়ে যাচ্ছে কত? 25%। এখন বলছে যে যদি তিনি ওই দ্রব্যটির একই চিহ্নিত মূল্য মানে এমআরপিটা 100-ই রয়েছে, একই চিহ্নিত মূল্যে যদি এখানে 22% ছাড় দিত, এখান থেকে 22% ছাড় দেওয়া মানে হচ্ছে 78%-এ সেল করা বা 78 টাকায় সেল করে, যেহেতু আমি এটা টাকা ধরেছি। তাহলে 78 টাকায় যদি সেল করতো তাহলে তার কত পার্সেন্ট কি হতো? প্রফিট হতো। এটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এখানে কিন্তু ডিরেক্ট আমরা ঐকিক নিয়ম লাগাতে পারো যে 90 মানে যদি 25 হয়, 78 মানে কত, এরকম হবে না। এখানে কি হবে, এটা যেহেতু সেলিং প্রাইস, তাহলে ওদিকে পার্সেন্টেজটাকেও তোমাকে সেলিং পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ভালো করে শোনো কি বলছি আবার, এটা যেহেতু সেলিং প্রাইস 90, তাহলে ওদিকেও তোমাকে কি করতে হবে? ওটাকে সেলিং পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। যেমন 25% যদি প্রফিট হয়, তাহলে সেলিং পার্সেন্টেজ হচ্ছে 125%। 25% যদি প্রফিট হয়, তাহলে সেলিং পার্সেন্টেজ কত? 125%। তাহলে বলবো যে 90-র ইকুইভ্যালেন্ট 125%। তাহলে 78-এর ইকুইভ্যালেন্ট কত হিসাব হবে? ঠিক আছে, তাহলে এই ক্যালকুলেশনটাকে করে নেওয়া যাক। তারপর তাহলে 90-র ইকুইভ্যালেন্ট যদি 125% হয়, আচ্ছা 125%টা কিন্তু সেলিং পার্সেন্টেজ, আর এখান থেকে যে আনসারটা আসবে সেটাও কিন্তু সেলিং পার্সেন্টেজ আসবে, প্রফিট পার্সেন্টেজ না। প্রফিট পার্সেন্টেজ ক্যালকুলেট করতে লাস্টের ক্যালকুলেশনটা একবার দেখবে কি করা হচ্ছে। 1-এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 125/90, আর 78 125/90 ইন্টু 78। আচ্ছা এটা কাটবে কত দিয়ে? এটা তো 3 দিয়ে কাটবে, এটা কেটে দিই। এটা 3 দিয়ে কাটি, 3 দিয়ে কাটলে 30, এটা 3 দিয়ে কাটলে 26, এটা 5 দিয়ে কেটে দিই, 6 আর 26 আছে, 2 দিয়ে এটা 3 হয়ে যাবে, 2 দিয়ে এটা 13 হয়ে যাবে। তাহলে 25 আর 13 গুণ করা যাক। 25 আর 13 গুণ করলে হবে কত? 325। ঠিক আছে, 325/3। 325/3 মানে হচ্ছে 108 পূর্ণ 1/3, 108 পূর্ণ 1/3। এত পার্সেন্ট, এত পার্সেন্ট কিন্তু প্রফিট না, এত পার্সেন্ট হচ্ছে সেলিং পার্সেন্টেজ। এটা দেখতে হবে 100-র চেয়ে কতটা বেশি এসছে। 100-র চেয়ে বেশি এসছে 8 পূর্ণ 1/3%, তাহলে এটা 8 পূর্ণ 1/3% প্রফিট। তাহলে এখানে আমি যেটা লিখবো 8 পূর্ণ 1/3% কি হয়েছে? প্রফিট হয়েছে। 8 পূর্ণ 1/3 কোথায় রয়েছে? ডিতে রয়েছে। তাহলে অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। তাহলে কি করা হলো আরো একবার, এমআরপিটাকে 100 টাকা ধরে নেওয়া হলো, 10% ছাড় দেওয়া হচ্ছে মানে সেলিং প্রাইসটা হয়ে গেল 90। 90-তে সেল করলে কি হয়? 25% প্রফিট হয়। যদি 22% ছাড় দেওয়া হতো 100 থেকে 22% ছাড় মানে হচ্ছে 78-এ সেল, যদি 78-এ সেল হতো তাহলে কত পার্সেন্ট প্রফিট হতো? আমি কি বললাম, ডিরেক্ট ঐকিক নিয়ম হবে না, তার বদলে কি করতে হবে, এটা যেহেতু সেলিং প্রাইস রয়েছে এটাকেও সেলিং পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। প্রফিট পার্সেন্টেজ 25% মানে সেলিং পার্সেন্টেজ 125%, তাহলে এটা হচ্ছে সেলিং পার্সেন্টেজ। তাহলে তার রেসপেক্টে যে আনসারটা এসছে সেটাও সেলিং পার্সেন্টেজই এসছে। তাহলে সেলিং পার্সেন্টেজ কখনো প্রফিট পার্সেন্টেজ হতে পারে না। তাহলে সেলিং পার্সেন্টেজ থেকে প্রফিট পার্সেন্টেজ কনভার্ট করবো কি করে? এটা দেখতে হবে যে 100-র চেয়ে কতটা বেশি এসছে।
100-র চেয়ে বেশি এসছে কত, 8 পূর্ণ 1/3, তাহলে বলবো এখানে 8 পূর্ণ 1/3% প্রফিট হয়েছে। চলে যাক নেক্সট কোশ্চেন। 10.5% ছাড় দেওয়ার পরে একটি দ্রব্যকে 716 টাকায় বিক্রি করা হয়েছিল। যদি 6.5% ছাড় দেওয়া হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? ঠিক আছে, তাহলে এখানে কি বলা হচ্ছে, আরো একবার বলছে যে 10.5% ছাড় দেওয়ার পরে একটি দ্রব্যকে এত টাকায় বিক্রি করা হয়েছিল, যদি 6.5% ছাড় দেওয়া হয় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে এইভাবে কোশ্চেনটাকে সলভ করে নাও। মনে করো 100 টাকা হচ্ছে এমআরপি, এটা হচ্ছে এমআরপি। এখান থেকে 10.5% ছাড় দেওয়া হয়েছে, তাহলে সেলিং প্রাইস কত হবে? 10 টাকা ছাড় দিলে 90 টাকা, তাহলে 89.5 হবে। ঠিক আছে, আর 89.5 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 716, বলছে 716 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে 89.5 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 716। বলছে যদি 6.5% ছাড় দেওয়া হয়, কোত্থেকে? এমআরপি থেকে। এখান থেকে 6.5 যদি ছাড় দিই তাহলে এসপিটা কত আসবে? এখান থেকে 6.5 ছাড়, তাহলে মাইনাস এই 0.5 আর 93.5 এর ইকুইভ্যালেন্ট কত, এটা তোমাকে দেখতে হবে। তাহলে ক্যালকুলেশন কি হবে? ক্যালকুলেশন এমন হবে, 716 বাই 89.5 ইন্টু 93.5। ঠিক আছে, দেখো আনসারটা বের করব কিভাবে। 716 বাই 89.5 তার সঙ্গে 93.5। তো প্রথম কথা হচ্ছে যে আনসার এইটা তো কখনোই হবে না। কেন হবে না? কারণ এখানে 716-র সঙ্গে একটা অপ্রকৃত ভগ্নাংশ গুণ হচ্ছে। লবে বড় নাম্বার আছে, হরে ছোট নাম্বার আছে, একটা অপ্রকৃত ভগ্নাংশ গুণ হচ্ছে, মানে 716-র চেয়ে আনসার বেশি হবে। তাহলে এই অপশন তো হবে না, বাকি পড়ে আছে 3টে অপশন আমার কাছে। ডেসিমেল আর ডেসিমেল আমি কেটে দিই, ডেসিমেল নিয়ে আমার কোনো প্রবলেম নেই। নেক্সট হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার আনসারটা। এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার আনসার। এবার 716 ইন্টু 935 ইকুয়াল টু, এদিকে আছে আনসার, ইন্টু এই নাম্বারটাকে আনসারের পাশে নিয়ে আসাই যায়। ঠিক আছে, 895। এবার এখান থেকে আমাকে দেখতে হবে যে এই তিনটের মধ্যে কোনটা কারেক্ট আনসার হবে। আচ্ছা দেখো, এই যে নাম্বারটা, এই নাম্বারটা দেখো 4-এর গুণিতক। প্রথম কথা যা যা বলা হচ্ছে একটু শুনবে। এই নাম্বারটা 4-এর গুণিতক, তাহলে এই নাম্বারটাও 4-এর গুণিতক হবে। কেন হবে? কারণ এই পুরো গুণফলটা 4-এর গুণিতক, তাহলে এই পুরো গুণফলটাকেও 4-এর গুণিতক হতে হবে। তো 4-এর গুণিতক হচ্ছে এটাও, এটাও, এটাও। কারণ দেখো 4-এর গুণিতক দেখার নিয়ম হচ্ছে শেষের দুটো ডিজিট যদি 4 দিয়ে ডিভাইড করে মিলে যায়, তাহলে শেষের দুটো ডিজিট এখানেও 4 দিয়ে মিলে যাচ্ছে, এখানেও মিলে যাচ্ছে, ওখানেও মিলে যাচ্ছে, তাহলে এই তিনটের মধ্যে যে কোনো একটা কিছু হতে পারে। আচ্ছা নেক্সট হচ্ছে এই যে নাম্বারটা, ঠিক আছে, দেখবে এই নাম্বারটা হচ্ছে 7-এর গুণিতক। এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে 7-এর গুণিতক। তাহলে এখানে যদি এই আনসারটা হতো 756, তাহলে এদিকে একটা 7-এর গুণিতক থাকতো। তো এই নাম্বারটা 7-এর গুণিতক নয়, তাহলে এটা কি দেখা যাক একটু 7-এর গুণিতক কিনা। এটা কি 7-এর গুণিতক? এটা 7 × 7 23, না এটা 7-এর গুণিতক নয়। তাহলে এই অপশানও হয়ে গেল বাদ, এটাও আনসার হবে না, এটাও আনসার হবে না। তাহলে এই দুটোর মধ্যে কোনো না কোনো একটা আনসার হবে। এবার আর কি প্রসেস রয়েছে, আর কোনো ডিভিজিবিলিটি রুলস দিয়ে আনসার, দেখো ইউনিট ডিজিট দিয়ে বের করা যায়। ঠিক আছে, ইউনিট ডিজিটের কনসেপ্ট দিয়েও তুমি কিন্তু বের করতে পারো যে এটার আনসারটা কি আসবে। এটার ইউনিট ডিজিট কত হবে? প্রথম কথা 0 হবে, লাস্ট নন জিরো ডিজিটটা দেখেও তোমরা কিন্তু আনসার বলতে পারবে। আর তাছাড়া আরো একটা উপায় রয়েছে, সেটা একবার দেখি। এখানে যদি আমি 3 দ্বারা 8 9 3 দ্বারা বিভাজ্য, এখানে দেখো এখানে এই যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে একটা 3 দ্বারা বিভাজ্য নাম্বার। ঠিক আছে, ভালো করে শোনো। 732 যে সংখ্যাটা, এই সংখ্যাটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। কারণ দেখো ডিজিট গুলোকে যোগ করলে আমরা কত পাচ্ছি? ডিজিট গুলো যোগ করলে আমরা 12 পাচ্ছি, তাহলে এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা।
তাহলে এ পাশে যদি 732 থাকে তাহলে ডান দিকের নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য নাম্বার একটা হবে, আর ওপাশেও 3 দ্বারা বিভাজ্য নাম্বার হতে হবে। দেখো ওপাশের নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য কিনা। দেখো এই নাম্বারটা তো 3 দ্বারা বিভাজ্য নয়, কারণ এখানে তুমি যোগ করলে 3-এর কোনো মাল্টিপল পাচ্ছ না, আর এইগুলোকেও যোগ করলে তুমি 3-এর কোনো মাল্টিপল পাচ্ছ না, তাহলে এদিকের নাম্বারটা 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে এদিকের নাম্বারটাও 3 দ্বারা বিভাজ্য হবে না। কিন্তু আমি যদি সি অপশন নিয়ে কাজ করতাম, এটা 3 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা, তাহলে অপশন সি এরটাও হবে না। তাহলে অপশন এলিমিনেট করে করে আমরা কিন্তু একটা আনসার পর্যন্ত পৌঁছলাম 748। তোমরা যদি চাও এটাকে ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। তোমাদের ছোট একটা ট্রিক্স দেখানো হলো যে আনসারটা তোমরা এইভাবেও ক্যালকুলেট করতে পারো ডিভিজিবিলিটি রুলস মাধ্যমে। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। বলছে একজন দোকানদার প্রতিটি দ্রব্যের ওপর 16% ছাড় দেয় এবং ছাড় দেওয়ার পরে তিনি 8% লাভ করেন। 16% করে ছাড় দিচ্ছে আর 8% প্রফিট করছে। যদি কোনো দ্রব্যের 1800 টাকা ধার্য মূল্যের ওপর 16%-এর পরিবর্তে যদি 8% ছাড় দেওয়া হতো, 16% ছাড় না দিয়ে যদি 8% ছাড় দেওয়া হতো, তাহলে তার লাভের হার কত হতো? তাহলে এখানে ধার্য মূল্য কি দেওয়া আছে? এত টাকা ধার্য মূল্যের কোনো প্রয়োজন নেই। যেমন এর আগে আমরা একটা কোশ্চেন করেছিলাম যেখানে কিন্তু আমরা একটা ধার্য মূল্য ধরে নিয়ে কাজ করেছিলাম, তাহলে এখানেও কিন্তু আমরা সেই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু করতে পারি যে ধার্য মূল্য কিছু একটা ধরে নিই। ধরে নাও 100 টাকায় ধার্য মূল্য, এমআরপি ধরে নিই হচ্ছে 100 টাকা, এমআরপি হচ্ছে 100 টাকা। প্রথমে কি বলা হয়েছে যে 100 টাকার জিনিসটা 16% ছাড় দেওয়া হয়েছে, মানে সেল করা হয়েছে কত? 84-এ সেল করা হয়েছে, আর 84-এ সেল করে তার প্রফিট কত পার্সেন্ট এসছে? 8% প্রফিট এসছে। ঠিক আছে, 84 এত টাকায় সেল করে তার কি হয়েছে? 8% প্রফিট এসছে। যদি 16%-এর পরিবর্তে যদি 8% ছাড় দিত, তাহলে সে 92-তে সেল করতো। 92-তে সেল করে তার কত পার্সেন্ট প্রফিট হতো? কি বলা হয়েছে? ডিরেক্ট ঐকিক নিয়ম তো করা যাবে না, বলা যাবে না যে 84 মানে যদি 8 হয় তাহলে 92 মানে কত, এরকম বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এটা সেলিং প্রাইস, এটা প্রফিট পার্সেন্টেজ। তাহলে এটাকেও আমাকে সেলিং পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। তাহলে লিখতে হবে কি, যেটা 84 সেটা হচ্ছে 108, প্রফিট পার্সেন্টেজ 8% মানে সেলিং পার্সেন্টেজ হচ্ছে 108%। তাহলে লিখবো এখানে কি 84 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 108%। বের করতে হবে 92 এর ইকুইভ্যালেন্ট কত। 92 এর ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটা কিন্তু আমরা এটা 108 একবার দেখে নিই। হ্যাঁ, 8% লাভ করে যদি ধার্য মূল্যের উপর 16%-এর পরিবর্তে 8% ছাড় দেওয়া হয়, তাহলে লাভের হার কত হবে? লাভের হার একটু বাড়বে। ঠিক আছে, 108/84 ইন্টু 92, এটা 4 দিয়ে কাটো, 4 দিয়ে হচ্ছে 21, 4 দিয়ে 25, 26, 27, এটা আর কিছু দিয়ে 7 দিয়ে কি কাটবে? এটা কাটবে হচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে 7, 3 দিয়ে 9, আর কিছু কাটছে না, উপরটা গুণ হয়ে যাবে। ডিভাইডেড বাই 7, তাহলে 828-কে 7 দিয়ে ভাগ, সাত 8-এ 56, 56-র পর 2 আসবে, ডেসিমেল দিয়ে তোমার 2 আসবে, আর কত আসবে? 7 8-এ 56, ওই 18.28 বা 29 এরকম টাইপের কিছু আসছে। ঠিক আছে, তাহলে এটা যেটা এলো 118.28%, এটা কিন্তু সেলিং পার্সেন্টেজ। এটা যদি সেলিং পার্সেন্টেজ হয় তাহলে প্রফিট পার্সেন্টেজ কত? এটা 100 থেকে যতটা বেশি, 100 থেকে কতটা বেশি আছে? 18.28%, তাহলে আনসার হবে 18.28%। তো আনসার হয়ে যাবে 18.28% বা 29%। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট আনসার এটা, যেহেতু মিলবে না তো 280 কে তুমি 29 ভাবতে পারো। বলছে x টাকা ছাড় দেওয়ার পরে একজন দোকানদার 17% লাভ করেছে। x টাকা ছাড় দেওয়ার পরে 17% লাভ। যদি ছাড় না দেওয়া হয় তাহলে সে 33% লাভ করত। যদি দ্রব্যটির ক্রয় মূল্য 725 টাকা হয় তাহলে x এর মান কত? কি বলছে আরো একবার, বলছে x টাকা ছাড় দেওয়ার পর এমআরপি যা এখান থেকে x টাকা ছাড়, x% নয় কিন্তু, x টাকা ছাড় দেওয়ার পর
একজন দোকানদার 17% লাভ করেছে। দেখো X টাকা ছাড় দেওয়ার পর সে দ্রব্যটাকে কি করেছে, বিক্রি করেছে। বিক্রি করার পর তাকে কাছে তার 17% লাভ, তাহলে এখানে আছে ক্রয় মূল্য, এখানে তার 17% কি হয়েছে, প্রফিট হয়েছে। এটা বলা হয়েছে, স্ট্রাকচারে তো এটাই যাচ্ছে। এবার বলছে যদি যদি ছাড় না দেওয়া হতো, মানে এই X টাকা ছাড়টা যদি না দেওয়া হতো, তাহলে কি এই দামে সে সেল করতো? যদি X টাকা ছাড়টা না দেওয়া হতো তাহলে তো সে এই দামেই সেল করে দিত, এমআরপি যা সেই দামেই সেল করে দিত। তাহলে এমআরপি যা সেই দামে যদি সেল করতো তাহলে তার 33% লাভ হতো। তার মানে এইখানে যে 17% লাভ হয়েছে, এইটুকু জায়গা পর্যন্ত তার 17% উপরে আছে। তাহলে এইখান থেকে এতটা তার 33% উপরে আছে, তার 33% প্রফিট হতো। যদি এই X টাকা ছাড়টা না দিত তাহলে তার সেলিং প্রাইসটাই হয়ে যেত এমআরপি, তাহলে সে 33% প্রফিট করতে পারত, এটা বলা হয়েছে। এবার নেক্সট বলছে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 725 টাকা। তাহলে এইটা যদি 725 হয় তাহলে X এর মান কত? এক কাজ করা যাক, এখানে আমি 100 ধরে কাজ করে দিই। এটা যদি 100 হয় তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 133, কারণ 33% প্রফিট এখানে আছে। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা হয়ে যাবে 133। এটা যদি 100 হয় 17% প্রফিটের জন্য এটা হয়ে যাবে হচ্ছে 117। তোমরা সিম্পলি দেখতে পাচ্ছ 133 থেকে 117 এখানে কতটা কমছে, 13 আরো 3 16 কমছে। তাহলে 16 কমছে, সেই 16 ইকুইভ্যালেন্ট কত সেটা আমাকে হিসাব করতে হবে। তাহলে এই গ্যাপটা হচ্ছে 16 টাকার, ঠিক আছে। তাহলে 100 মানে যদি 725 হয়, 100 মানে 725 কেন, কারণ ক্রয় মূল্যটা দেখো দিয়ে দিচ্ছে 725, আর আমরা ক্রয় মূল্যটাকে ধরে নিয়েছি হচ্ছে 100। তাহলে 100 এর ইকুইভ্যালেন্ট যদি 725 হয় তাহলে 16 এর ইকুইভ্যালেন্ট কত হিসাব করতে হবে। তাহলে 100 এর ইকুইভ্যালেন্ট হচ্ছে 725 আর 16 এর ইকুইভ্যালেন্ট কত তোমাকে দেখতে হবে। তাহলে 725 বাই 100 ইন্টু 16, তাহলে 25 দিয়ে যদি কাটি, 25 দিয়ে কাটলে এটা আসবে 4, 25 দিয়ে কাটলে 4 7 28 29, আর এটা কেটে হবে 4, 29 এর সঙ্গে 4 গুণ, 4 9 36, 8 8 আর 3 11, তাহলে 116 অপশন বি তে রয়েছে 116। তাহলে 116 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশন বি। কি করা হলো আরো একবার, বলা হয়েছিল এমআরপি থেকে X টাকা ছাড় দেওয়ার পর সে সেল করেছে, আর সেল করে তার 17% প্রফিট এসছে। যদি সে এই ছাড়টা না দিত তাহলে সে এই দামেই সেল করতো, আর তাতে প্রফিট হতো 33%। যদি সিপির ভ্যালু 725 টাকা হয় তাহলে X এর মান, এখানে ক টাকা ছাড় দিয়েছিল বের করতে হবে। সিপিটাকে 100 ধরা হলো, সিপির ওপরেই প্রফিট পার্সেন্টেজ হিসাব করা হয়, তাহলে এটা প্রফিট যেহেতু হচ্ছে 33%, তাহলে সিপি 100 হলে এটা হয়ে যাবে হচ্ছে 133। 17% প্রফিট 100-র উপরই ক্যালকুলেট করা হবে, তাহলে এটা যদি 100 হয় 17% প্রফিটের জন্য এসপি হয়ে যাবে হচ্ছে 117। এমআরপি থেকে এসপি কত টাকা কমছে, এখানে বসে আছে 133, এখানে বসে আছে 117, ডিফারেন্সটা হচ্ছে 16 টাকার। তাহলে 16-র ইকুইভ্যালেন্ট কত আমাকে দেখতে হবে। 100-র ইকুইভ্যালেন্ট প্রশ্নে দেওয়া আছে 725 টাকা, ক্রয় মূল্য দেওয়া আছে 725, তাই 100-র ইকুইভ্যালেন্ট 725, ইউনিটারি মেথড আমরা বের করলাম, 16-র ইকুইভ্যালেন্ট কত, আনসার চলে এলো 116 টাকা। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেনে আসি, বলছে একজন ব্যবসায়ী নগদ অর্থ প্রদানের জন্য 12.5% ছাড় দেয়, মানে কেউ ক্যাশে কিনলে তাকে 12.5% ছাড় দেয়। 20% লাভ করতে তাকে পণ্যের ক্রয় মূল্য কত শতাংশ বাড়িয়ে রাখতে হবে, ক্রয় মূল্য কত শতাংশ ওপরে চিহ্নিত করতে হবে। তার মানে ব্যাপারটা এরকম বলছে, সে ক্রয় মূল্যের ওপরে সার্টেন একটা পার্সেন্টেজ দাম বাড়িয়ে এমআরপিটাকে ফিক্স করছে। কত পার্সেন্ট দাম বাড়িয়ে এমআরপি ফিক্স করছে সেটা জানি না, সেটাই বের করতে হবে। এখান থেকে সে ছাড় দিচ্ছে কত পার্সেন্ট, 12.5%, 12.5% সে কি দিল, ডিসকাউন্ট দিল। $12.5% কি দিল, ডিসকাউন্ট দিল। ডিসকাউন্ট দেওয়ার পর সে কি করলো, সেল করলো, আর এখানে তার প্রফিট হলো 20%। তো বলছে যে এই পার্সেন্টেজটা কত হবে, এই পার্সেন্টেজটা কত হবে সেটা বের করতে দিয়েছে, চারটে অপশন আছে। আচ্ছা, এটা ক্যালকুলেট করতে স্টেপগুলো কি কি, দেখো প্রথমে কত পার্সেন্ট দাম বাড়িয়েছে সেটা জানি না, ধরে নাও সেটা এক্স, একটা ভগ্নাংশ আসবে সেটাকে ডিনোট করলাম এক্স দিয়ে। ভালো করে শোনো এখানে স্টেপটা কি হবে, এখানে কত পার্সেন্ট দাম বাড়িয়েছে জানি না, আমি এখানে ধরে নিই যে X% দাম বাড়িয়েছে।
এখানে যত পার্সেন্টই দাম বাড়াক না কেন, সাপোজ 20% দাম বাড়িয়ে, সেটা 20% যদি দাম বাড়ে তাহলে আমরা যে ফ্র্যাকশনটা ইউজ করবো সেটা কত, 120/100। মনে করো 30% দাম বাড়িয়েছে, আমি তো আদৌ জানি না যে কত পার্সেন্ট দাম বাড়িয়েছে। 30% যদি দাম বাড়ে তাহলে যে ফ্র্যাকশনটা ইউজ হবে সেই ফ্র্যাকশনটা কত, 130/100। তো এই এক্স ডিনোট করছে সেই ফ্র্যাকশনটাকে। এখানে যেমন কি 30% বাড়ানোর জন্য যে ফ্র্যাকশনটা আসছে সেই ফ্র্যাকশনটা কত, 130/100, তাহলে এক্স ডিনোট করছে সেই ফ্র্যাকশনটাকে। এক্স কিন্তু এটা নয় যে এত পার্সেন্ট এক্স% দাম বাড়িয়েছে, সেটা না, তাহলে এক্স ডিনোট করছে কি যত পার্সেন্ট দাম বাড়িয়েছে তার জন্য যে ফ্র্যাকশনটা আসবে সেই ফ্র্যাকশনটাকে। ঠিক আছে, নেক্সট। এবার তাহলে এক্স ইন্টু 12.5%, আজকেই দেখানো হয়েছে 12.5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 1/8, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তার মানে 7/8 লিখতে হবে। 8 টাকা থেকে 1 টাকা ডিসকাউন্ট, তাহলে পড়ে থাকছে কত, 7/8 লিখতে হবে। ইকুয়াল টু তার কি হয়েছে, 20% প্রফিট। 20% প্রফিটের মানে হচ্ছে 120/100। 120/100 কাটলে পেয়ে যাবো হচ্ছে 6/5। ব্যাস, এটাকে ক্যালকুলেট করে আমরা এক্স এর মানটাকে বের করবো। তাহলে এক্স এর মান কত আসছে, 6টা এদিকের সাথে গুণ, আর 8 এদিকে গুণ হয়ে যাবে, 6 টা 48 হয়ে যাবে, আর 5 আর 7 গুণ হয়ে যাবে, 5 7 35 হয়ে যাবে। তাহলে এক্স এর ভ্যালু যে ফ্র্যাকশনটা এলো সেই ফ্র্যাকশনটা হচ্ছে 48/35। তাহলে ফ্র্যাকশনের লবটা বড় এসছে বলে আমরা বলবো হচ্ছে যে এই পার্সেন্টেজটা বাড়ানো হয়েছে। কত পার্সেন্ট বাড়ানো হয়েছে তার স্টেপটা কি হবে, 35 থেকে কতটা বাড়ছে সেটা আগে দেখতে হবে। 35 থেকে কত বাড়ছে, 13 ইউনিট বাড়ছে। 35-এর রেসপেক্টে বাড়ছে, নিচে আসবে 35, তার সাথে গুণ হবে হচ্ছে 100। এটা ক্যালকুলেট করলে আমরা ফাইনাল আনসার পাবো। কাটছে কত দিয়ে, 5 দিয়ে 7, 5 দিয়ে হচ্ছে 20, তাহলে 260/7। 260-কে 7 দিয়ে ভাগ করলে হয় কত, 260-কে 7 দিয়ে ভাগ, 3 7 21, 50, 7 7 49, ডেসিমেলের জন্য 0, 7 1 7, 3 30 হয়ে যাবে, 4 7 28, 2 হয়ে যাবে, 7 2 14, মানে 37.143, 37.143 হবে, এটা আনসার হবে। অপশন সি এরটা হয়ে যাবে রাইট আনসার। তো আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। তো আজকে আমরা এই কোশ্চেনগুলোকে নিয়ে সলভ করলাম। এখানে পিছনে কিছু কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা হোমওয়ার্কের জন্য রাখো। 2-1টা কোশ্চেন রয়েছে, ঠিক আছে, 2টো কোশ্চেন রয়েছে এখানে, 3টে। তো আশা করি ক্লাস তোমাদের ক্লিয়ার হয়েছে। 3টে কোশ্চেন থাক হোমওয়ার্কের জন্য, তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো কোশ্চেনগুলোর আনসার কি হবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান এন্ড কিপ লার্নিং।